তো ওই টাইমটাতে পরের দিন আমি পাবজি খেলতেছি, আমি পাবজিতে খুব অ্যাডিক্টেড ছিলাম, পাবজি খেলতাম সারাদিন বসে বসে। আচ্ছা মামুন, তোমার লেখাপড়াটা শেষ হয়ে গেল কোন ক্লাস থাকতে? ক্লাস আমার লেখাপড়া শেষ হচ্ছে এসএসসি থেকে, এটা ঢাকা আইডিয়াল থেকে। আচ্ছা, তো তারপরে তোমার হচ্ছে পড়াশোনা তুমি করলা না? না, পড়াশোনা আর করলাম না, এসএসসি দিলাম, পড়াশোনা করলাম না, এটা সাবজেক্ট ওখানে পজ হয়ে গেল। এসএসসি পাস করার পর ইন্টারে যখন অ্যাডমিট হবো ওই টাইমটাতে ইন্টারে পজ করে দিচ্ছি, ইন্টার আর পড়াশোনা করি না, ইন্টার করি না, এখন আবার স্টার্ট করবো আমি। ওকে ফাইন। সো তো তোমার কি হলো, তুমি গুলশানের বাসায় থাকো কিন্তু তুমি খাও না? হ্যাঁ, খাই না। পরে 2 দিন ওর সাথে অভিমান, এই অভিমানের মধ্যেও খাবার গরম করে নিয়ে আসছে, আমি গেম খেলতেছি এর মধ্যে খাবার গরম করে নিয়ে আসছে, খাবার গরম করে আনছে। আমি বলছি আমি তো খাবার খাবো না তোমার এখানে, খাবার খেতে ইচ্ছে করতেছে না আমার, আমি গেম খেলতেছি, আমি পরে খাবো খাবার। এটা বলে এই ওর মেজাজ চড়া হয়ে গেল কেন জানি, হুট করে বলতেছে তুই খাবার খাবি না এখন, আমি খাবার নিজে গরম করে নিয়ে আসছি, খাবি না এখন? হ্যাঁ, ভাই আমি খাবো না, তুমি নিজে নিজে গরম করছো, নিজে নিজে গরম করে আনতেছো, তুমি কষ্ট করছো, তোমার কষ্ট করছো তো আমি বলি নাই। এইগুলো নিয়ে তর্ক বিতর্কের মধ্যে এখন বলতেছে যে আমি ওর মেয়ে নিয়ে কথা উঠছে, তো তখন বলতে আমার মেয়ে নিয়ে কথা বলবি না, এটা করবি না, সেটা করবি না, আমার এগুলো সব তোর ভুলে যা, তোর সাথে আমার কোনো কথা নেই, তোমার বাসা থেকে এক্ষণ বের হয়ে যা। মানে কথোপকথনের মাঝখানে লাস্ট কথা তোমার বাসা থেকে এক্ষণ বের হয়ে যা। কোনো ধরনের ঝগড়াঝাটি মারামারি কোনো কিছু নেই ওর সাথে আমার। তখন যেতে বলছে বের হয়ে যেতে, তখন খুব হার্ড হয়েছে আমি, যে না আমি অভিমান করে থাকতেই পারি, তোর এত কিছু জানার পর আমি তোর সাথে আছি, এটাই তো বড় বিষয় একটা। তারপর আমি অভিমান করছি, আমাকে সাথে সাথে বলছি ঘর থেকে বের হয়ে যায় এক্ষুনি। আমি আবার বলছি ঠিক আছে, আমি আমার জিনিসপত্র নিয়ে আমি ঘর থেকে বের হয়ে চলে আসছি। এক কাপড়ে বের হয়ে চলে আসছি। চলে আসার পর আমি ঢাকায় 1 মাস ছিলাম, রোজার মাস, তারপর রোজার ঈদ কাটাইলাম গ্রামে কাটানোর পর আবার ঢাকা আসছি। ঢাকায় এসে মাসুদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম, মাসুদ ভাইয়ের সাথে কথা বললাম, মাসুদ ভাই একটু আইডিয়া দিল বিজনেস। মাসুদ খান, উনি একজন বিউটি এক্সপার্ট, বাংলাদেশের মধ্যে ভালো একজন বিউটি এক্সপার্ট, মেকআপ আর্টিস্ট। তো ওনার ধারা আমি একটা বিজনেস শুরু করলাম, বসুন্ধরা আবাসিকের মেইন রোডে প্রিন্স কাট সেলুন। এটার গ্র্যান্ড ওপেনিং করব, ওই টাইমটাতে আমি আবার লায়লাকে ডাকাইছি যে থাক, একটা ভালো একটা সময়, খারাপ একটা সময়, যে সময় ছিল আমার একটা ভালো একটা মোমেন্টও থাকুক, ওরে নিয়ে আসি একসাথে, এনে ওরে নিয়ে গ্র্যান্ড ওপেনিং করলাম। করার পর দেখি কি আমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে। ওয়ারেন্ট কিসের? ওই যে 2023 সালে অ্যাটেম্প টু মার্ডার মামলা করছে, ওই অ্যাটেম্প টু মার্ডারের ওয়ারেন্ট বেরিয়েছে। এটা গ্র্যান্ড ওপেনিংয়ের আগে অ্যাটেম্প টু মার্ডারের মামলা বেরিয়েছে, ওয়ারেন্ট বেরিয়েছে। ওয়ারেন্ট বের হওয়ার পর এখন তো আমি ভয় পেয়ে গেছি অনেক, কিরে ওয়ারেন্ট বের হয়ে গেল, গ্রেফতারি পরোয়ানা বের হয়েছে, আমাকে অ্যারেস্ট করবে এখনই। পরে আমি তো এখন কী করবো? পরে মাসুদ ভাইয়ের সাথে কনসাল্ট করলাম, ভাই বিজনেসটা স্টার্ট করতেছে, কীভাবে কী করবো, সব তো নষ্ট হয়ে যাবে, সব তো পরে মাসুদ ভাই লয়ারদের সাথে কথাবার্তা বলে উনি আমাদেরকে, আমি স্যারেন্ডার করছি কোর্টে স্যারেন্ডার করে আমি আমার যে বক্তব্য সেটা পেশ করছে আমার লয়ার। পেশ করার পর আদালত মনে করছে যে হ্যাঁ এটা জামিনযোগ্য, জামিন দিয়ে দিছে। জামিনটা পাওয়ার পর ওর নিয়ে গ্র্যান্ড ওপেনিং করছি, জামিন পাওয়ার পর গ্র্যান্ড ওপেনিং করছে। তখন সঙ্গে সঙ্গে তুমি ওকে ধরো নাই যে তুমি এটা কেন ওয়ারেন্ট বের হইলো বা কি অবস্থা? এটা নিয়ে আর প্রশ্নই করি না, ওর সাথে থাকি না আমি, ওর সাথে তো কথা বলি না আমি আর। ও তখন তুমি থাকো না? না, কথা বলি না। তো ওকে নিয়ে কেন গ্র্যান্ড ওপেনিং করলা তাহলে? ওই যে মনে করলাম যে একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে ওরে নিয়ে আসি, গ্র্যান্ড ওপেনিং করাই, আমার জীবনের প্রথম বিজনেস, প্রথম একটা ভালো কাজ করতেছি, প্রথম কিছু একটা হচ্ছে, আমার প্রতিষ্ঠান হচ্ছে, একটু নিয়ে আসি, সবাই থাকুক, মুক্কা লাগালি না করে। এখন আমি ভাবতেছিলাম আমার এটাও যে আমার গ্র্যান্ড ওপেনিং যদি পুলিশ ঢুকায় দেয় অ্যারেস্ট করার জন্য, তখন আমি কি করবো? এই জন্য এটাও একটা পয়েন্ট ছিল আমার, ওকে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে রাখা। আরেকটা পয়েন্ট যে একটা শুভাকাঙ্ক্ষী ওরেও রাখি আমার সাথে, এই দুইটা পয়েন্ট একসাথে কাজ করছে মাথায়। তো এই দুইটা চিন্তাভাবনা করি আমার গ্র্যান্ড ওপেনিংয়ে লালাকে আনাইছি, লালাকে রাখছি। রাখার পর গ্র্যান্ড ওপেনিং করলাম, বিজনেস শুরু চলতেছে, 2-1 দিনের মধ্যে দেখি আবার আমার নামে ধর্ষণ মামলা বেরিয়েছে। ধর্ষণ মামলা? জি, ধর্ষণ মামলা বের হয়েছে। তাও ওর সাথে কিন্তু সম্পর্ক কিন্তু শেষ 3 মাস হয়ে গেছে, প্লাস 3 মাসের মাথায় আমার 2-3 মাসের মধ্যে আমার ধর্ষণ মামলা করছে আমার নামে। এই ধর্ষণ মামলা নিয়ে তো এখন আবার হ্যাসেল, এই তো ঝামেলা পড়ে গেলাম। ধর্ষণ মামলাটা করছে আমি জানি না, এটার একটা স্টোরি আছে, এই স্টোরিটাও আমি বলি এখন খুলে। আমার প্রিন্স কাট সেলুনের গ্র্যান্ড ওপেনিংয়ের পর আমি আর মাসুদ ভাই গেছি আপনার চিটাগংয়ে, চিটাগংয়ের একটা মত বিনিময় হচ্ছে কোনো একটা প্রকল্প নিয়ে, ওইখানে আমরা ছিলাম। ওইখানে অনেক গবেষণা, অনেক কথাবার্তা বলছে অনেক মুরব্বী মানুষরা, সেখানে শুনতেছিলাম, আমরা গেস্ট ছিলাম। তো ওই কাজ শেষে যখন আমি ব্যাক করতেছি কুমিল্লাতে, আবার মাসুদ ভাইয়ের সেলুন আছে, ওইখানে ভিজিট করে যখন ব্যাক করতেছি, দাউদকান্দিতে ফিল্মি স্টাইলে 15-20 জন পুলিশ এসে ঘেরে, কোন দিক থেকে আসছে, কি হয়েছে না হয়েছে, সার্কেল অফিসার, এটা ওইটা সেটা ভরা, 15-20 জন সবাই এসে গাড়ি ধরে রাখছে। মনে হচ্ছে যে একজন বাংলাদেশের ন্যাশনাল যে মাফিয়া বা ন্যাশনাল যে ক্রাইমের যে অনেক খারাপ কেউ থাকে, সে যাচ্ছে, তাকে আটক করা হয়েছে, এরকমভাবে আমাকে আটক করছে। আমি তখন জানি না মানে কী মামলা হয়েছে। আটক করার পর কী হয়েছে, বলছে আপনার নামে অভিযোগ আছে, আপনি যেতে পারবেন না, এখন এখানে থাকেন। আমি বলছি ভাই আমার তো গ্রেফতারি পরোয়ানা ফেরত আছে, এই যে দেখেন।
আমি তো গ্রেফতারি জামিন নিচ্ছি, আমি তো গ্রেফতার হওয়ার কোনো কথা নাই এখানে। আপনি মনে হয় ভুল হচ্ছে আপনার কোথাও, আমার কোনো ভুল হচ্ছে না, আপনি বসেন, আপনার নামে ধর্ষণ মামলা আছে। আমার মাথা মানে আকাশ ভেঙে পড়লো, শরীরটা ছেড়ে দিল সাথে সাথে, কি ধর্ষণ মামলা আমার নামে। পরে বলতেছে আপনি দাঁড়ান, আমি আপনি আমার কাগজ দেখান, আপনি যে আমার অ্যারেস্ট করতেছেন, আমাকে আটকে রাখছেন কেন, কাগজ দেখান। পরে উনি কোথায় কোথায় ফোন দিল, কাগজ পাঠাইলো ওনাকে, ওনার কাছে কিন্তু তখনও কাগজ নাই। সে কাগজ আনায় কাগজ আমার দেখেছে। সে কোন জায়গা থেকে তকবির করছে যে দাউদকান্দি সার্কেল অফিসার আরও যত পুলিশ আছে তারা কাগজ ছাড়াই আমাকে অ্যারেস্ট করে ফেলছে। পরে আমাকে কাগজ 10-15 মিনিট পর আমার কাগজ এনে দেখেছে, এই দেখেন আপনার কাগজ। তখন দেখলাম যে লেলা আক্তার ফারহাদ আমার নামে ধর্ষণ মামলা করছে। কেন করছে? আমি এখন ইন্ডিপেন্ডেন্ট, আমি এখন বিজনেস করি, আমি আমার মতন মুভ অন করছি, আমি আমার মতন থাকতেছি, এই জন্য আমার নামে মামলা করছে। ওইখান থেকে ধরে ডিরেক্ট ওইখানে রাইখা কতটা মানে ইম্পর্টেন্ট আমি অ্যারেস্ট হওয়াটা, তৎনগত ওইখান থেকে প্রাইভেট মাইক্রোবাস গেছে, পুলিশের গাড়ি যায় না কিন্তু আমাকে পিক করার জন্য, প্রাইভেট গাড়ি গেছে আমাকে আনার জন্য দাউদকান্দি থেকে। প্রাইভেট গাড়ি যেয়ে ওইখান থেকে পিক করে এনে থানায় রাখছে, ক্যান্টনমেন্ট থানায়, ওইখান থেকে চালান করছে আদালতে, ওইখান থেকে জেল খাটলাম আমি। এর মাঝখানে তো মিডিয়াতে সব আলোচনা সমালোচনা সমালোচনা হলো। হারুনের কাছে তো গেল একবার, ডিবি হারুনের কাছে। হ্যাঁ, এটা যে ধর্ষণ মামলা করার আগে গেছে, তখন তো তোমার জানার কথা যে মামলা করার জন্য সে যাচ্ছে। আমি বুঝতে পারি না, সে বলতেছে সে নিউজ করতে করতে গেছে, তার সাথে হলুদ সাংবাদিকের তো অভাব নাই যেগুলোকে পালে এসে। সবাইকে, সব সাংবাদিককে বলি না, কিছু কিছু সাংবাদিক আছে যারা হচ্ছে যে মিথ্যা প্রচার করে, তাদেরকে বলতেছি। সে সেই লোক নিয়ে গেছে, এসে বলতেছে আমার আইডিতে সমস্যা হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। সেই যে পাক না, তার 11টা পেজ, 8টার মধ্যে মনিটাইজেশন আছে। সে লাস্টে আমাকে বলে কি, তুমি চাইলে তো তোমাকে প্রতি মাসে আমি একটা করে বাইক কিনে দিতে পারি, বুঝছেন, তুমি চাইলে প্রতি মাসে একটা করে বাইক কিনে দিতে পারি, তুমি যদি আমাকে একটু সাপোর্ট করো, 8টা পেজে মনিটাইজেশন আছে, টাকা কত আসবে বুঝতেছো, এইভাবে পর্যন্ত বলছে। সে আবার যাবে তার অ্যাকাউন্টে সলভ করতে ডিবি অফিসে। তার সাথে যখন ঝগড়া হয়, সে আরেক কিছু আমাকে ফোন দিয়ে বলে যে মামুনের পেজটা এখনই শেষ করো, ডাউন করো, যে আমাকে নিয়ে লাইভ করছে, এটা সেটা করছে। তো আমি তো, সে নিউজ করতেছে যে তার পেজে সমস্যার জন্য গেছে, তার অ্যাকাউন্টে সমস্যার জন্য গেছে, এগুলা সেগুলা। ঠিক আছে, আমি ওটার ওইভাবে নিয়ে নিই, আমলে নিয়ে নেই। তো জেল টেল খেটে বের হলাম, দুধ দিয়ে গোসল করলাম, আর জীবনে যাবো না ওর কাছে, যা হয়েছে হয়েছে। জেল খাটলাম 24 দিন। তুমি দেখছো তোমার জেল খাটার সময় তোমার মা কি করছে? হ্যাঁ, আমি এগুলা বের হয়ে দেখে খুবই কষ্ট পেয়েছি। তার চেয়ে বেশি কষ্ট পাওয়ার কথা তোমার মাকে নিয়ে যে তুচ্ছতাচ্ছিল্য করছে জনগণ। করছে আমার আম্মুকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য। আসলে আমার আম্মুরা তো অনেক ব্যাক স্টেজে, কেন করছে জানো? ব্যাকডেটেড মানুষ তো। না, ব্যাকডেটেড না, এটা কেন করছে প্রিন্স জানো? কথা গুছায় বলতে পারে না, কথা গোছানোর জন্য না। তোমরা যখন, তোমাদের তো আজকে ধরো নতুন না, আমরা জানি তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমরা যেভাবে মুভ করছো, তোমার আম্মাকেও জড়াইছো এটার মধ্যে। তোমার আম্মা কিন্তু তোমাদেরকে নিয়ে বলতো, কমেন্ট করতো যে না ঠিক আছে থাকুক, বয়স একটু বেশি, ওদের দুজনেরই মাথা গরম, এই কথা আম্মু করতো। কারণ হচ্ছে আম্মু বলতো যে মামুন যেভাবে হ্যাপি থাকি, মামুন যেভাবে না, কিন্তু সেটা অন্য। তোমার আম্মাকে মিডিয়াতে আনার তো কোনো প্রয়োজনই ছিল না, এটা কেন করছো? যে কারণে তোমার আম্মা যখন তোমার জন্য রাস্তায় নামলো, তখন কিন্তু তোমার আম্মাও বিভিন্ন রকমের কটু কথা শিকার হয়েছে মানুষের দ্বারা। মানে ধরো ও কিন্তু ওর বাচ্চাদেরকে বা ওর ফ্যামিলির কাউকে কখনো মিডিয়াতে সামনে আনে নাই, খেয়াল করছো? যখন কোনো ইন্টারভিউ দিছে আজ পর্যন্ত কোনো জায়গাতে যতবার ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি বলছে ফুল স্টপ, স্মার্টলি থামাই দেয় প্রেজেন্টারকে যে এর বাইরে নিয়ে কোনো কথা হবে না। এখানে একটা বিষয়, তুমি তোমার মাকে জড়াইছো। আমি আমার মাকে জড়াইতে চাইনি কখনো, আমি আমার মাকে নিয়ে ওরকমভাবে কখনো কোনো নিউজ প্রেজেন্টারের সামনে কথা বলি নাই, কিচ্ছু করি নাই। লালা কি করছে, আমার গ্রামে বাড়ি গেছে, যে ওই বললাম না ওর সাথে সব সময়, এই যে এখন সমস্যা চলতেছে, এখন সমস্যায় আমি কোথায় দৌড়াইয়া নিজেকে সেফ ফিল করবো, কীভাবে নিজেকে রক্ষা করব, সেই জন্য আমি রাস্তায় রাস্তায় দৌড়াইতেছি, এই দৌড়াই, ওই জায়গায় যাই, ওই জায়গায় যাই, আমার নিজের খাওয়া দাওয়া ঘুমের কোনো কিছু ঠিক নাই। আর এই সময় ও যে এখানে মিট আপ করে, ওইখানে মিট আপ করে, আপনি ওর প্রোফাইলে ঢুকেন 100 পোস্ট পাবেন এই ঝগড়ার পরে। ও কতটা অ্যাটেনশন সিকার, ও এই ঝগড়া হয়েছে 5 দিন হয়েছে, 5 দিনের মধ্যে 500 ভিডিও আপলোড করে ফেলছে। 100 ভিডিও তো নর্মালি পাবেন ওর ভিডিওতে, ওর অ্যাকাউন্টে যান, দেখবেন 100 ভিডিওর উপরে আছে। এখানে মিট আপ করে, সেখানে মিট আপ করে, আর মিট আপে যাচ্ছে, মিট আপের মধ্যে 20-30 জন নিউজ প্রেজেন্টার নিয়ে যাচ্ছে, তারা মাইক রেখে মিট আপ বন্ধ করে তারা নিউজ প্রেজেন্ট করতেছে। তার কতটা সময় আছে তার হাতে? তার বিষয় হচ্ছে আমি তো রাষ্ট্রবাদী, আমার মামলা রাষ্ট্র লড়বে, যা আমি তো মামলা করে দিয়ে এসছি, এটাই আমার জন্য অনেক কিছু। তারপর একটা রাষ্ট্র বুঝে নেবে, আইন বুঝে নেবে, সে তার মতন দৌড়াক, আমি আমার মতন চিল করি, সে তার মতো কিন্তু চিলে আছে, সে মিট আপ করে, এটা করে সেটা করে, সে চিল করতেছে। মামলা করলো তোমার? হ্যাঁ, মামলা করলো, এই ধর্ষণ মামলা। এই দুধ দিয়ে গোসল করলাম, দুধ দিয়ে গোসল করার পর আমি বললাম যে আর জীবনে এই মহিলার কাছে যাবো না, এই মহিলার কাছে আর জীবনে যাবো না। 1 বছর কিন্তু পার হয়ে গেছে, যাইনি। 1 বছরের মধ্যে এই 1 মাস আগে মাসুদ ভাই বলতেছে যে এইভাবে মামলা চলতেই থাকবে, হাজিরা দিতেই থাকবে, শেষ হবে না।
নারী কেলেঙ্কারি মামলা তো এগুলো শেষ হয় না, এগুলো খুবই ঝামেলা, সারা জীবন নষ্ট হয়ে যাবে, জীবন ফিউচার সুন্দর করতে পারবি না। সো বেটার হয় যে তোর একটা ভালো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আইসা মামলাটা ক্লোজ কর। এই হচ্ছে আমাকে বলা হলো। ঠিক আছে ভাই, আপনারা যেটা ভালো মনে করেন। এখন আমার তো আর মুরব্বী, তাদের কি মানি, তারা বলছে যেহেতু ভাই যেটা ভালো মনে করেন আমাকে তারপর নিস্তার দেন যেভাবে ভালো হয় আমার জন্য, আমার লাইফের জন্য। তারপর তারা মিলাই দিল আমাদেরকে, মিলাই দিয়া সে বললো যে ঠিক আছে তুমি লাইভে এসে সমাজের সামনে মানে দেশবাসীর সামনে সবার সামনে আমাকে সরি বলবা, আমি তোমাকে সরি বলবো, শোধবাদ শেষ, আর কোনো কথা হবে না, আমি তোমার মামলা তুলে নিব। আমি বললাম ঠিক আছে, তাহলে শুভাকাঙ্ক্ষী একটা আমাদের সম্পর্কে কী থাকবে কয়, আমি বললাম বন্ধু থাকি, আমি বললাম বন্ধু হই আমরা। ও বলে না আমরা বন্ধু হবো কেন, আমরা কোলাবোরেশন পার্টনার, শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই, তোমার ভালো চাই, এতটুকুই, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি বলি ঠিক আছে, তোমার যেভাবে বলে ভালো মনে হয় বলো। তো আমি সব জায়গায় কিন্তু বন্ধু স্টাবলিশ করতে চাইছি, কিন্তু ও বলতে চাইছে শুভাকাঙ্ক্ষী, কোলাবোরেশন পার্টনার, এইগুলাই করুক, সমস্যা নেই, কিন্তু মামলাগুলো তুলুক। এর মধ্যে নিউজ প্রেজেন্টার দিয়ে একটা প্রেস কনফারেন্স করলাম, প্রেস কনফারেন্সে নিউজ করলাম, বললাম ওরে সরি বললাম, আমার সরি বললো। আমার ভুল বোকামি হয়েছে যে আমি স্টাম্প করে রাখিনি যে মামলা তুলবে ভুল সরি বলার পর, এই স্টাম্পটা করিনি আমি, ও বলে নেই। সিস্টেমটা করে নিয়ে দেখে এখানে আবার ফাইসা গেলাম। নিউজ প্রেস কনফারেন্স করার পর থেকেই ও আবার ওর কথা বলা শুরু হইলো যে এটা করতে হবে, সেটা করতে হবে, এখানে আসতে হবে, সেখানে আসতে হবে। এখন তো আবার ফাইসা গেছি, এখন আবার কি করব? এখন যখন যা বলে তখন তাই করতে হয়, যখন বলতে হয় এখন দিন, রাইতে বলে দিন, আর রাইতের বেলা দিন মানতে হয়। এরকম ধরে দিবে পুলিশে, নাহলে পুলিশে ধরা দিবে, মামলা আবার স্টার্ট করে দিবে, মামলায় যেভাবে পারে সেভাবে করবে। পরে আমি বললাম ঠিক আছে তুমি যেভাবে বলবো সেভাবেই হোক, আমরা ভালো বন্ধু হিসাবে থাকি। পরে এমনও হয়েছে যে আমি নিউজ করতেছি তখন আমি বলছি আমার বিয়ে হলে যখন প্রশ্ন করছে মানুষজন, আপনারা দেখছেন হয়তো বা অনেক জায়গায়, যে মামুন যদি বিয়ে করে আপনার কোনো সমস্যা আছে কিনা, বলতেছে আমার কোনো সমস্যা নাই, মামুন বিয়ে করবে, মামুনের হানিমুন নিয়ে যাবো আফ্রিকাতে, মামুনের এটা করে দেবো সেটা করে দেবো, এইগুলো পর্যন্ত বলছে নির্লজ্জ মানুষটা। এগুলো বলার পর আমি কোন মেয়ের সাথে ঘুরলাম না করলাম, কোন ফ্রেন্ড নিয়ে ঘুরলাম, কোন ফ্রেন্ডের সাথে মেক আউট করলাম, তারপর কি বলে ডেট করলাম, সেইগুলো নিয়ে তার কত সমস্যা, কত ঝামেলা, সে কেন করলাম, এখন তো মামলা তুলবো না, কি করবি করে নি। প্রত্যেকবার এর থ্রেট আসতেই আছে। যতবার আমি কোথাও যাই ঘুরতে, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে যাই, ততবারই আমার ফোন দিয়ে বাজে ব্যবহার করে আর বলে যে তো মামলা তুলবো না। আর ওইখান থেকে ফিরে আমি বারবার ওর কনভিন্স করি। তো লাস্ট টাইম যেটা হয়েছে, লাস্ট টাইম আমার বাসায় আসার পরে ও একটু কিছু খাওয়াইলো আমারে, খাওয়ানোর পর আমি একদম অচেতন হয়ে গেছি। অচেতন হয়ে আমি ওর বাসায় শুয়ে আছি, মানে অজ্ঞান হয়ে পড়ে আছি। আমি আপনাকে যদি দেখাই, এটা সুন্দর নর্মাল ঘুম না, নর্মাল। এই ভিডিওটা তুমি পেলা কিভাবে? ভিডিওটা পেলাম আমি ওদের যে প্রেস একটা গ্রুপ আছে, সেই গ্রুপেও 6:30 বাজে আপলোড করছে এই ভিডিও। তোমার ভিডিও? আমার পার্সোনাল ব্যক্তিগত ছবি, ভিডিও সব কিছু। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ক্রাইম, ভেরি ডেঞ্জারাস ক্রাইম। এই যে দেখেন, মেড দ্য প্রেস। এটা উনি করেছে, তুমি শিওর? হ্যাঁ, ওনার ভেরিফাইড নাম্বার আমি দেখাই আপনাকে, আমি তো পুরো স্ক্রিন রেকর্ড করে রাখছি। তারপরে এই যে এটা ওনার ভেরিফাইড পেজ থেকে পোস্ট করা। এই মেয়েটা আমার একটা খুব ভালো একটা ফ্রেন্ড। দেখি ভিডিওটা। এটা হ্যাঁ, এগুলো তো আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। সো হোয়াই ডোন্ট ইউ টেক সাম লিগ্যাল অ্যাকশন? এই মেয়েটা খুব ভালো একটা ফ্রেন্ড আমার। ও চিটাগাং ভালো ফ্রেন্ড এইভাবে ছবি তোলে? আচ্ছা, আমি তোমাদের জেনারেশন নিয়ে কথা বলতে চাই না ভাই, তোমরা এত ক্লোজ হতে পারো কিনা? ওকে ফাইন। ও হ্যাঁ, ওর পেজ থেকেই তো করছে এটা। ওর পেজ থেকে করছে। ও এটা কারণ আছে এভাবে ছবি তোলার, কারণ কি ওর একটা বয়ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়াতে। জায়গার ডিটেইলস বলার দরকার নেই। এটা কে ছিল? এটা আমার একটা কাজের মেয়ে, মানে কাজ করার, মানে ভিডিও কন্টেন্টের কাজের মেয়ে। সেখানে আমরা এইভাবে ওকে ফাইন। সো ইউ হ্যাভ টি-শার্ট পরা আছি আমি। বাট শি ইজ অলসো পপুলার কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ। ওর নাম কি? অনামিকা ঐশী। তো ও আমার খুব ভালো ফ্রেন্ড। মানে ওর সাথে তোমার যে ধরনের ভিডিও, সেটা তো তোমাদের মধ্যে ইন্টিমেসি ছিল? না, ইন্টিমেসি ব্যক্তিগত বিষয়। ইন্টিমেসি ভিডিও না, ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, ইন্টিমেসি কোনো ভিডিও নাই আমার এখানে, আমার কোনো পর্নোগ্রাফি ভিডিও নাই এখানে। আচ্ছা, অনামিকা ঐশীর সঙ্গে তোমার যে ভিডিওটা, এগুলো পর্নোগ্রাফি নাই এখানে, কোনো স্ক্যান্ডাল নাই, সব নর্মাল ভিডিওগুলোকে ও খারাপভাবে ওইখানে আবার পর্নোগ্রাফি ঢুকাই দিয়েছে, অন্য মানুষের ভিডিও ঢুকাই দিয়ে সেগুলো আপলোড করছে। ওকে, আমি আপনাকে ওই জিনিসটা দেখাই একটু। জি। এই যে এই রেকর্ডের মধ্যে আছে, এই যে নাম্বারটা। আচ্ছা, ওই আরেকটা ঘটনা যেটা বলছিলাম, এটা একটু বলা দরকার ছিল, একটু বলি। ওই যে বললেন যে ফ্রেন্ডদের সাথে ছবি তুলে, এই মেয়েটা আবার কি করছে, মেয়েটার সাথে ওই দিনই প্রথম পরিচয় আমার। মেয়েটা ওর বয়ফ্রেন্ডকে ট্রিগার হয়ে বয়ফ্রেন্ডের উপর রাগ করে, বয়ফ্রেন্ড কি করছে, থাকে ঢাকার, বাংলাদেশের বাইরে, ওই আবার আরেকটা মেয়ে নিয়ে ঘুরছে, ডেট করছে। দুজন খুব লয়াল ছিল। ছেলে যেহেতু ডেট করছে, মেয়েটাও রাগ হয়ে বলতেছে আমার বয়ফ্রেন্ড এরকম আমার সাথে চিট করছে, তোমার সাথে কয়েকটা ছবি তুলে এগুলারে ওরে আমি ট্রিগার করবো, ওরে নিয়ে একটু মজা নেবো, চেতাবো, ওরে একটু আমাকে হারানোর ভয়টা ওকে দেখাবো, ও যেন ভয় পায় যে আমিও
ডেট করতে পারি, আমিও বাইরে যেতে পারি, আমি ওকে ছেড়ে দিতে পারি, এই জন্য ওই ছবিটা তুলছি, ওই ছবিটাও আপলোড করতেছি। এই জিনিস, এই স্টোরিটাও লেলা জানে। এই যে ওর ভেরিফাইড নাম্বার, এই যে ওর ভেরিফাইড নাম্বার, এই নাম্বার থেকে যে দিচ্ছে এই জিনিসগুলো, এই সব প্রুফ। এই যে সকাল 6:30 বাজে ও পোস্ট করছে। আমি যদি এই লাইভ করে বের হওয়ার পর এইগুলো যখন করলাম, আবার বলি ওইখান থেকে শুরু করি যে ওর বাসায় ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠলাম 11টার দিকে, উঠে দেখি কি অনলাইনে আমার ভিডিও, আমার ব্যক্তিগত ভিডিও, ব্যক্তিগত ছবি যেগুলো আমি তুলে রাখছি আমার মোবাইলে, সেগুলো পাবলিশড হয়ে গেছে। আমি কীভাবে পাবলিশড হলো? আমি ঢুকলাম, ঢুকে দেখি কি মোবাইলটা লেলা স্টকিং করছে। স্টকিং করে আমার সব মোবাইল, যত ছবি, যত ভিডিও ছিল সব বের করছে। তারপর এই দেখেন ছবি দেখাই আমি, 10:22 এই দেখেন কীভাবে ঘুমাচ্ছি আমি, কোলবালিশের উপর মাথা দিয়ে এভাবে পড়ে আছি। এটা কি সুস্থ ঘুম? আমাকে অজ্ঞান করে রেখে আমার মোবাইল থেকে সকল প্রকার তথ্য, ব্যক্তিগত ভিডিও, ব্যক্তিগত পিকচার সব কিছু ট্রান্সফার করছে। এটা কিভাবে নিছে? পাসওয়ার্ড দেওয়া ছিল না? হ্যাঁ, পাসওয়ার্ড ওর মুখস্থ করে রাখছি। কীভাবে জানো? ওর সামনে, এর মধ্যে তো 1 মাসের মধ্যে অনেকবার পাসওয়ার্ড খুলছি ওর সামনে, ও পাসওয়ার্ড দেখে মুখস্থ করে রাখছে। এটা আনলক করছে, করে ইনস্ট্যান্ট ট্রান্সফার করে এগুলো সব ওর প্রেসের যে গ্রুপ আছে সকাল 6:30 থেকে পোস্ট করা শুরু করছে। 10:30 বাজে লেখছে যে মামুন ঘুমাচ্ছে এখনও। সেখানে আমি কীভাবে ট্রেস পাস করি ওর? এই ঘুম থেকে উঠে তো আমার মাথাটা নষ্ট হয়ে গেল। তখনই তুমি লাইভে যাও? তখন আমি বলি তুমি এগুলো কী করলা? না, তখন আমি লাইভে যাই নাই এখনও। তো আমি বললাম তুমি নিশ্চয় ভালো কথা, তোমার কাছে রাখতা, ব্যক্তিগতভাবে রাখতা, আমাকে বলতা, তুমি পোস্ট করে দিলে কেন এগুলো? আমারগুলো তো তুমি পোস্ট করতেই আসো, তুমি আগে থেকে 2024-23 সাল তখন থেকে আমার ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত ভিডিও আপলোড করতেই আসে। ওর সাথে যতগুলো আপলোড করছে সেগুলো তো হিসাবই নাই। এগুলো নিয়ে তো অত মাথা হতো না। কিন্তু এই যে এই মেয়েগুলো, এইগুলো ওদের ভিডিওগুলো, ওদের ছবিগুলো, এগুলো তো কোনো স্ক্যান্ডাল না, কোনো খারাপ কিছু না। তুমি ওদেরকে এক্সপোজ করলা কেন এইভাবে? এক্সপোজ করো, যেটা আমাদের খারাপ দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র এক্সপোজ করো। যে মেয়েগুলোকে ভালো দেখা যাচ্ছে, ভালোভাবে আছে, ভালো একটা ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড হতে পারে, তাদের সাথে তুমি এভাবে কেন এক্সপোজ করলা? পরে বলতেছে আমি যা মন চাই তা করবো, তোর মামলাও আমি তুলবো না, তুই কী করবি করে নে। আবার এটাও বলছে আমাকে যে মামলা বাদেও অনেক কিছু আছে বাংলাদেশে যেগুলো তুই ফেস করতে পারলে করে নিস, এভাবে বলতেছে। তখন আমার শরীর আর হাত পা কাজ করতেছে না, কী করবো আমি বুঝতেছি না। তখন আমি বলতেছি যে না, আর হচ্ছে না। 2022 সাল থেকে আমি ব্ল্যাকমেলের শিকার হয়ে আসতেছি। 2022 সাল থেকে যেভাবে পারতেছে সেভাবে আমাকে ব্ল্যাকমেল করতেছে, হয়তো ইমোশনালি, নাহলে সুইসাইডের ভয় দেখায়া, আর এখনই সে মামলার ভয় দেখায়া ব্ল্যাকমেল করতেছে। আমি বলি না, এখন লাইভে যে সবার কাছে বলতে হবে, বাংলাদেশে একজন হলেও মানুষ আছে যে আমাকে হেল্প করতে পারবে, একজন হলেও মানুষ আছে যার কাছে যে প্রভাবটা আছে, যার কাছে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা ইউজ করে ওকে থামাইতে পারবে, আমাকে এখান থেকে রিলিভ করতে পারবে, আবার বাঁচতে দিতে পারবে আমাকে। তো তখনই আমি লাইভে গেছি। লাইভে যে আমার মাথায় যা আসছে, আমার আক্ষেপ যা বলতে ইচ্ছা করছে সব বলছি। আরও অনেক কিছু বলার ছিল, আরও অনেক কিছু প্রুফ ছিল। ও কালো জাদু এগুলোর মধ্যেও অনেক বিশ্বাসী। ওর বাসায় অনেক আলামতও আছে, আমি লাইভের মধ্যে দেখাতে পারি নাই, আমার এটা মাথায় ছিল না, খেয়াল ছিল না যাতে কিছু দেখাতে হবে। অনেক কিছু আছে ওর বাসায়, তাবিজ এগুলো ঝুলানো বহুত কিছু আছে। তো এইগুলো দেখাবো, এটাও দেখাতে পারি নাই। এগুলো করে আমি ওর বাসা থেকে বের হয়ে আসছি। তুমি দেখাইছো, তারপরে বেশ কিছু বিজ্ঞাপনও হয়েছে। তার বাসার একটা ছোট দোলনা নিয়ে দেখলাম যে সেই দোলনারও একটা বিজ্ঞাপন, যারা চলছে, তার গেঞ্জির বিজ্ঞাপন চলে, তার 3/4 প্যান্টের বিজ্ঞাপন চলে। মানুষ চায় এগুলো হলে অনেক সুবিধা আছে। অনেকে বলতে পারেন যে কিবরিয়া তুমিও তো করলা। আমি ডেফিনেটলি আপনাদেরকে একটা কথা বলতে পারি, প্রিন্স নিয়ে আমার জানার আগ্রহটা কখনোই অতটা ছিল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ছেলেটা সিরিজ আকারে কন্টিনিউয়াসলি এরা এরকম কেন করতেছে। সো আমার একটু জানা, হ্যাঁ আমি আজকে আমার চেষ্টা মেটেনি, কারণ আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি এখানে, সেটা হচ্ছে এখানে দুই পক্ষেরই মারাত্মক রকমের একটা ভুল আছে, মারাত্মক রকমের ভুল। সেটা হচ্ছে আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমরা ক্লিয়ার না। আর মানে ওনারা দুজনের জায়গা থেকে আমার যেটা মনে হয়, উনি আসলে হ্যাঁ ইমোশনালি হয়তো ওনাকে ফল ইন করছে ছেলেটার উপরে। এ হয়তো মনে করছে ঠিক আছে একটা টাইম পিরিয়ডের জন্য আমরা ঠিক আছে একসাথে থাকতে পারি, ভালো না লাগলে চলে যাবো, কারণ বিয়ে শাদী তো করা সম্ভব না। কোন একটা সময় হয়তো কমিটমেন্ট দিয়ে ফেলছিল, সেখান থেকে সরে আসছে অতীত জেনে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আল্লাহ ভালো জানেন। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই অসম সম্পর্ক নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যে কাদা ছোড়াছুড়ি,
সেটার কারণে আমার একটা আগ্রহ তৈরি হয়েছিল, যে কারণে আমি নীরবকে নক দিই। কারণ নীরব ওকে একটা ইন্টারভিউ করেছিলাম যে আসলে কি একটু পুরো গল্পটা জানি। আমি আসলে আমার কাছে মনে হয়েছে ও আজকে যেটা এগুলো বললো বা যে জায়গাটা এসে দাঁড়াইছে, তাতে আমার কাছে মনে হয়েছে এই গল্পের আমার ব্যক্তিগত অভিমতের জায়গা থেকে আমি যদি বলি, তাতে আমি বলবো যে 20% সত্য, বাকি 80% আমার কাছে মনে হয়েছে যে ও ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছে, অনেক কিছু বলে নাই এখানে। তবে এটা ঠিক, বাই দ্য ওয়ে ব্যাকআপটাকে আমি মিথ্যা বলতেছি না, কারণ ও যদি ইন ডিটেলি বলতে চায়, কারণ ওরও অসংখ্য ফল্ট বের হবে এখানে, ওকেও ধরা যাবে। তবে এটা ঠিক যে 17-18 বছরের একটা ছেলে, তাকে বাসায় নিয়ে গিয়ে তার সাথে থাকা, একসঙ্গে থাকা, এবং সে যদি ম্যাচিউর একটা মেয়ে হয়, তাহলে আইনের জায়গা থেকে আমার মনে হয় এখানে আসলে ওরও কিছু না কিছু বলার রাইট আছে। যেভাবে লায়লা বলছেন সেভাবে ওরও বলার রাইট আছে। আমি তোমাকে একটা প্রশ্ন করি, তোমার এগুলো যখন ব্যক্তিগত ছবিগুলো এক্সপোজ করলো, তুমি কেন লিগ্যাল অ্যাকশন নাও নাই? তোমার কোনো লয়ার ছিল না মাঝখানে? তুমি একজন লয়ার পাইছিলে, এর মধ্যে তুমি তার সাথে টিকটক করতেছিলে। ওর বাসা থেকে বের হওয়ার পরপরই ও ক্যান্টনমেন্ট থানায় যে আরেকটা অভিনয় সাজায় আরেকটা মামলা করছে আমার নামে। বাসা থেকে বের হওয়ার পরপরই? হ্যাঁ। এই লাইভ করার পরপরই? হ্যাঁ। মামলা করা কি এত সহজ? মামলা গেলে আর ওর মামলা নেয়ও। এই জন্যই আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে কেন মনে হয়েছে যে আমি আসলে কাল্পনিকভাবে কথাগুলো বলতেছি জানি না। আমি যতগুলো কথা বলছি ব্যাকআপ দেওয়ার জন্য আমার কথা না, যতগুলো কথা বলছি একটা চুলো মিথ্যা না। এটা যদি আপনি আমাদের পবিত্র কোরআন শরীফ এনে দেন, সেটার উপর হাত রেখে আমি বলতে পারবো আমার একটা ওয়ার্ডও মিথ্যা না। এমন আছে যে আরো অনেক ধরনের কথা আছে যেগুলো বলি নাই। হ্যাঁ ঠিক আছে, অনেক কথা বলতে গেলে তো আবার 4 বছরই লাগবে, 4 বছরের গল্প বলতে গেলে। তুমি এই যে এতগুলো মামলা, তোমার 5টা মামলা করছো তাই না? 5টা তো বলছো? 6টা টোটাল, 6টা মামলা চলতেছে। কি কি মামলা? অ্যাটেম্পট টু মার্ডার 2টা। অ্যাটেম্পট টু মার্ডার 2টা? হ্যাঁ। তারপর ধর্ষণ মামলা। হ্যাঁ। তারপর মানহানি মামলা। তারপর আপনার ভরণ পোষণ দেই না। ভরণ পোষণ তুমি দিবা কিভাবে? সেটা জানি না, ও করছে ভাটার থানায় যা করছিল যেটা। ভরণ পোষণ তো বিয়ে সম্পর্কের পরে আসে। তারপর 2টা হুমকির মামলা দিছে, যে আমি নাকি হুমকি দিছি যে মামলা তোলার জন্য। আচ্ছা, এগুলো করছে। তো তুমি জামিনে আছো কোন মামলায়? সবগুলোতে জামিনে আছি, একটাতে জামিন নাই, যেটা নতুন করছে। এই জন্য আমি খুব আতঙ্কের মধ্যে আছি। যে কোনো সময় তুমি আবার অ্যারেস্ট হয়ে যাবে। আমি যে কোনো সময় আবার অ্যারেস্ট হতে পারি। ওর লয়াররাও এত এডুকেটেড মানুষ, সে বলতেছে আমি চাই না মামুন এলার কাদা ছিটাছিটি করুক, তারপরেও তারা মামলা রেডি করে দিচ্ছে, কিভাবে ট্র্যাপ তৈরি করতে হবে সেটাও শিখাই দিচ্ছে। কিন্তু তাহলে তোমাদের জায়গা থেকে তোমরা যে বারবার বসার পর আসলে লায়লা এখন কি চাচ্ছে তোমার কাছে? মানে মামলাগুলো কেন, কি চাচ্ছে সে? আপনার যখন মামলা করে তখন আমাকে এক মেসেজ দিচ্ছে একটা, আমি আপনাকে দেখাবো, আমি দিয়েও দিব আপনাকে, আপনি যদি ইউজ করেন আরো বেটার, আমার জন্য অনেক উপকার হবে। সেখানেও বলতেছে মামলা 2টা কাজ করা যায়, এক হচ্ছে তুলে নেওয়া, আর এক হচ্ছে যেভাবে চলতেছে সেভাবে চলা। যদি চাও তুলে নেই, তাহলে তোমার 2টা উপায় আছে। এক, আমার সাথে লিভ টুগেদারে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে, আবার রিলেশনশিপে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আমাকে ফিজিক্যালি অ্যাসল্টের জন্য 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটা হচ্ছে লায়লা কনভারসেশন, আমার কাছে স্ক্রিনশট আছে, আমি দিচ্ছি আপনাকে। এটা এই ছিল ওর প্রথম কনভারসেশন। এখন ওর কনভারসেশন কি বা ওর চাহিদা কি আমি বুঝতেছি না। কারণ 1 মাস আগে বলছে যে মামুনের কাছ থেকে কোনো ধরনের চাহিদা আমার নাই, মামুন আমার কাছে অনলাইনে সরি বলবে, আমি মামুনকে সরি বলবো, মামলা তুলে ফেলবো। কিন্তু এখন এসে আবার ওর অনেক ধরনের চাহিদা শুরু হচ্ছে। এখন আবার ও পোস্ট করে মামুন করছে, আমি কেন করবো, আমি সিঙ্গেল একটা ছেলে, আমি কেন করবো? কাকে বলে বউ রেখে অন্য মেয়ে নিয়ে ফুষ্টি নিষ্ঠ করলে তাকে বলে পরকীয়া। ওকে পরকীয়া বুঝে না, ও যেটা করছে সেটা হচ্ছে পরকীয়া। ওর তো লাইফের স্টোরির অভাব নাই। ওর যে কলিগরা আছে বা ওর যে ফ্রেন্ডসরা আছে, আমি তো আরও কয়েকজন মানুষের সাথে মিট হয়েছি, একজনের সাথে পরিচয় করে দিছে, তারপরও সে কোনোভাবে ট্র্যাপ করে তাকে আমার কাছ থেকে সরাই দিছে যে সে যেন আমার সাথে কথা বলতে না পারে। তার কোনো বন্ধুর সাথে সে আমাকে মিশায় নাই, শুধুমাত্র 2টা পার্সনের সাথে মিলাইছিল। সে দুজনেই বসুন্ধরাতেই থাকে, মানে রাস্তার মধ্যে দেখা হয়েছে একজনের সাথে, আরেকজনের বাসায় নিয়ে গেছিলো দেখা করাইতে। এই 2টা পার্সনের সাথে দেখা করাইছে। তো একটা পার্সন যার সাথে রাস্তায় দেখা করাইছে, সে আমাকে বলছে তার কোনো ঠিক নাই, সে কত ছেলের সাথে প্রেম করছে, কত ছেলের সাথে ধরেছে, সে জামাই রেখে যে আরেকজনের সাথে করতো, এগুলোর কারণে ডিভোর্স হয়। শুধু সে এক আর্মি অফিসার রেখে আরেক আর্মি অফিসারের সাথে যে এইগুলো কথা ওই লোকগুলা বলছে আর কি, আমি আমার কাছে শোনা কথা এগুলো আর কি। বলে 4 বছর তুমি কই ছিলা, 4 বছরে তুমি খোঁজ পাও না। আমি খোঁজ পাই তো সরে আসতে চাইছি, তখন থেকে তো তুমি মামলা দিয়ে আটকে রাখছো আমাকে। আমি তো সরে যেতে চাইছি তখন থেকেই, আমি তো জানার আগে থেকেই সরে যেতে চাইছি। মানে তোমার সরে আসার মূল কারণটাই কি এটা, যে ওনার 2টো বিয়ে ছিল এটাই? এটা ছাড়াও আমি প্রথম থেকেও যখন ওর সাথে সম্পর্ক শুরু হয়, তখন আমাকে বলছে কোনো ধরনের কমিটমেন্ট নাই, আমার সাথে তোমার সংসার করতে হবে না, বিয়ে করতে হবে না, কিছু করতে হবে না, তুমি তোমার মতো লাইফ লিড করবো, আমি আমার মতো লাইফ লিড করবো, কিন্তু এই কিছুদিন আমার সাথে থাকো, এটা করো সেটা করো, ঠিক আছে। এর মধ্যে
যখনই চলে আসি তখনই হাত কেটে ফেলে মরে যাবে, যখনই চলে আসি তখনই বিষ খায় মরে যাবে, যখনই চলে আসি তখনই হারপিক খেয়ে ফেলে মরে যাবে। এর দিয়ে ফোন দেওয়া হয়, তারা দিয়ে ফোন দেওয়া হয় যে মরে যাচ্ছে। মরে গেলে তখন আমি কি করবো? তখন এর একটা ব্ল্যাকমেল ছিল। এখন ওইগুলো আর ব্ল্যাকমেল মরে গেলে তুমি যে মামলা খাটবা, সেই মামলা তো হয়ে গেল 6টা। এখন তুমি হ্যাঁ ওই সেইটাতে তুমি রাজি ছিলা বলে এখন 6টা খাইছো, এই হচ্ছে এখন বিষয়। মামলা খেয়ে গেছি কতগুলা। এখন আমি কার কাছে যে আমার দুঃখ বলবো, কার কাছে আমি প্রকাশ করবো? এই জন্য আপনাদের কাছে এসে আমি আমার মনের যে কথাগুলো না, লাইভে এখানে এসে কথা প্রকাশ হচ্ছে করছি। না প্রিন্স, প্রথম কথা হচ্ছে যে তোমার বাকি বিষয়গুলো নিয়ে অনেক কথা হচ্ছে, সেগুলো নিয়ে আমার কোনো কোয়ারি নাই। আমি তোমার এই যে BMW নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়ে কথা হচ্ছে, দিস আর নট মাই কাপ অফ টি। বাট আমার মূল কথাটা হচ্ছে কি, এখানে লায়লা তোমাকে, তোমার কথা যদি আমি ধরে নেই সব কিছু সত্য, তাহলে লায়লা তোমাকে যে কোনো উপায়ে চায়। এটা হচ্ছে মূল কথা, যেটা না চাইলে তোমার নামে এতগুলো মামলা কেন দিবে? এখন বলতেছে আমি মামুনের কাছ থেকে তুমি একটা কাজ করো, এখন আমি জানি এটা খুব ফানি হয়ে যাবে, তুমি দ্রুত একটা বিয়ে শাদী করে ফেলো। নাম্বার 1 পরামর্শ তোমাকে একটা দেই, তুমি যদি বাঁচতে চাও তুমি দ্রুত একটা বিয়ে শাদী করো। কারণ আমি তোমাকে কথা কেন বলছি, তুমি মামলা কম্প্রোমাইজ করার জন্য যেভাবে তার কাছে বারবার গেছো, তো আরও 2-4টা মামলা দিয়ে ফেললে তো আমার মনে হয় তুমি কোনো একদিন বিয়ে তো করতে রাজি হয়ে যাবা। যে মামলা বিয়ে করে ফেললে তাকে সে তো মামলা তুলে নেবে, কারণ হাজবেন্ডের জন্য। এটা তো কোনো পদ্ধতি না। শোনো, তুমি এক ব্ল্যাকমেইলের ভয়ে তুমি আরো 10 বার ব্ল্যাকমেইল হইছো। তোমার কথা যদি সত্য আমি ধরেই নেই সবকিছুতে, তুমি হাত কাটা দেখে ভয় পাইছো, এবং এই হাত কাটা শুধুমাত্র একটা পুরুষের জীবনে বা একটা ছেলের জীবনে এগুলো এরকম হয়। ছেলেরা হাত কাটে না, মেয়েরাই কাটে। উইথ ডিউ রেসপেক্ট, আমি কাউকে অপমান করছি না, বা যেটা সত্য, ছেলেরা হয়তো খুবই কম কাটে, বাট বেশিরভাগ মেয়েরাই কাটে। এবং এই হাত কাটা দেখে ভয় পাইলে, কিংবা ওই যে রশি ঝুলাই ফেলছে এটা দেখে ভয় পাইলে, ওই পুরুষের জীবন, ওই ছেলের জীবন সারা জীবন ওইখানেই আটকায় থাকবে। প্রথম কথা হচ্ছে এটা। তুমি এটা ভয় পাইছো, ভয় পায়া তুমি এখান থেকে বের হয়ে আসতে পারো নাই, তুমি কম্প্রোমাইজ করছো, তোমার পার্সোনালিটিও জাজ করে ফেলছে। যদি তুমি যা বলছো যদি সত্য হয়ে থাকে, ইভেন ডেফিনেটলি এগুলাই ঘটে আমাদের সোসাইটিতে। তোমার পার্সোনালিটিও জাজ করে ফেলছে যে এই ছেলে তো ভয় পায়, তো যে কারণে তোমাকে ভয় পায় সে অ্যাচিভ করতে চাইছে, এবং তোমাকে তুমি যেভাবে ভয় পাবা সেভাবে সে রাস্তাতেই গেছে। তুমি মামলার ভয় পাইছো, পুলিশের ভয় পাইছো, জেলের ভয় পাইছো, আলটিমেটলি তোমাকে সে সেই জায়গাটাই নিয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে প্রিন্স, তুমি জেল থেকে ঘুরে আসছো, সে যদি অন্যায় করে থাকে তাহলে তুমি জেলের ভয় কি জন্য পাচ্ছ? সে যদি অন্যায় করে থাকে তুমিও আইনের অ্যাকশন নাও। একটা মামলা কি তুমি করছো তার এগেইনস্টে? না, একটা মামলা করি। কেন করো নাই? তোমাকে কেউ পরামর্শ দেওয়ার মতো নাই? আমি জিডি রেডি করছি, যাইতে পারছি না। আবার আরেকটা মামলা করছে তো আমার নামে, আমি মামলা করতে যাবো, তখনই আমাকে আবার অ্যারেস্ট করে। তুমি তোমার একজন ভালো লয়ারের সঙ্গে কথা বলো, একজন ভালো লয়ারের সঙ্গে কথা বলো। এটা তো ডেফিনেটলি ইটস আ ক্রাইম। আমি প্রথম কথা হচ্ছে আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, বাট বাংলাদেশের আইন অনুযায়ী তোমার রাইট পাওয়ার অধিকার আছে। কাজ তোমরা দুজনের একজনও ভালো করো নাই, প্রথম কথা হচ্ছে এইটা। হ্যাঁ, কিন্তু কথা হলো যে তোমার নামে যেরকম মামলা হয়েছে সেই জায়গা থেকে তোমার কিন্তু ওনার যেরকম রাইট আছে বিচার পাওয়ার, তোমারও কিন্তু রাইট আছে অবশ্যই। সো তোমার সাথে তুমি যেগুলো বললে এতগুলো অবিচার যদি হয়ে থাকে, সো সবচেয়ে বড় ব্ল্যাকমেল তোমার ভাষায় তুমি হইছো। সো তোমারও তো আইন অনুসারে অ্যাকশন নেওয়া উচিত ছিল, তুমি নাও নাই কেন? আমি নেই, আমি ভাবছি যে আমাদের যে বিষয়টা চলতেছে মামলাগুলো তুলে নিক, আমি আর হ্যাসেলের মধ্যে ঢুকতে চাই না। মামলায় আমার যে টাকা পয়সা খরচ আছে, এত হ্যাসেল আছে, এগুলো আমি নিতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে অপরের মধ্যে বের হয়ে যায় এখান থেকে। তোমাদের নামে লিগ্যাল নোটিশ গেছে কিছুদিন আগে, আমি দেখলাম। এখন কিন্তু একটা পরিবর্তিত বাংলাদেশে বসবাস করি আমরা, যা ইচ্ছা করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা যায় না। তো তোমাদের নামে যেহেতু লিগ্যাল নোটিশ গেছে, এখন এটা নিয়ে তোমার বক্তব্য কি বলেছে লিগ্যাল নোটিশে? তোমরা না থামলে তোমাদের বিরুদ্ধে মামলা হবে। থার্ড পার্টি চলে আসতেছে মামলা করার জন্য। বুঝতেছো জীবনটা কোন দিকে যাচ্ছে? দেখ, তাও ভালো, তাও তো বাঁচবো। ওইটাও বুঝবে যে কেমনে খাটতেছি আমি, কতটা কষ্ট পাচ্ছি, জেলটা কত কঠিন। খাইতে আসুক, বুঝবে। আমি আবার জেলে যাবো, সমস্যা নাই। এমনিও যাইতে হবে, এমনিও যেতে হবে। থার্ড পার্টি এসে ঢুকাক, দুইটাকে একসাথে ঢুকাক, আমি খুব খুশি হব। ওয়ও জেল খাটুক, জেলের স্বাদ পেয়ে আসুক। জেলটা খুব মজার না, মজাটা বুঝবে। আসলে পুরুষ হয়ে জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় ভুল। ওরা মামলা করে দিয়ে ঘুরে রাষ্ট্রবাদী রাষ্ট্র হিসাবে মামলা চলতে থাকে। আর মামলা করার তো কোনো স্কোপ নেই যতদিন পর্যন্ত আমি মামলার ঝুলবো। আমি কীভাবে মামলা করবো? আমার তো ওরকমভাবে আমার ওরকম টাকা পয়সা অঢালা নাই বাপ মার, যে আমি অডালার টাকা পয়সা দিব, লয়ারকে চালাবো, এই লয়ার কোর্ট কিনে ফেলবো, এটা করবো সেটা করবো। এগুলো তো করার ক্ষমতা আমার নাই। ওর ক্ষমতা আছে, ক্ষমতা দেখাক না। আমি তো এই জন্যই আমি দেশবাসীর সামনে চলে আসি না। আমি কম ত্যক্ততার কারণে আমি লাইভে এসে আমার আক্ষেপ আমি প্রকাশ করছি। কম ত্যক্ততার কারণে আমি ওর ফ্রন্টে দ্বারা লাইভ করার কারণই এটা, যে মানুষ যেন প্রমাণ পায় একটা মানুষের সামনে একটা মানুষ কীভাবে বলতেছে। এখানে তো প্রমাণ করার কিছু নেই, ওর সামনে আমি বলতেছি, ওর সামনে আমি বলছি সব ধরনের কথা যা বলার। আমার আসলে খুব ঘৃণা লাগে, আমার নিজের জন্য ঘৃণা লাগে যে আমি কী করছি আমার লাইফটাকে। এক্স্যাক্টলি এই প্রশ্নটা আমি তোমাকে করতাম। আমার খুব ঘৃণা লাগে আমার নিজের জন্য। আমি কত বড় একটা স্টুপিড, কত বড় একটা গাধা।
আল্লাহ তাআলা সবকিছু দিয়েছিল আমাকে, সবকিছু ঠিকঠাক ছিল, সব ভালো চলতেছিল, স্মুথ চলতেছিল। লায়লা আমার লাইফে নাই ওই টাইম, মানে লাইফে আছে অ্যাজ এ ফ্যান হিসাবে, ফ্রেন্ড হিসাবে, শুধুমাত্র টেক্সটের মধ্যে, কনভারসেশনের মধ্যে। দ্য লেসন অফ দ্য স্টোরি। হ্যাঁ, শুধুমাত্র কনভারসেশনের মধ্যে আছে। ওই টাইমটাতে আমি আমার সংসার চালাচ্ছি, ওই টাইমে আমি 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা করে আমি ইনকাম পাচ্ছি, আর্নিং হচ্ছে আমার। ওই টাইমটাতে আমি স্টুপিডের মধ্যে সবকিছু ছেড়ে এই মহিলার কাছে চলে আসছি। ট্রাকের পিছনে লেখা থাকে না, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা লাইন। কোনো সম্পর্কের মধ্যেই এমনভাবে যাওয়া উচিত না যেখানে কোনো ব্রিদিং স্পেস থাকে না। ফ্যান এবং সেলিব্রিটিদের সম্পর্ক অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করা উচিত, অলওয়েজ করা উচিত। এবং এই সম্পর্ক, এই ফ্যান এবং ভালোবাসার সম্পর্ক ওইভাবেই রাখা উচিত। আমি এই বয়সে হলে হয়তো বা এই ট্র্যাপের মধ্যে পড়তাম। এক্স্যাক্টলি, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। 17-18 বছর বয়স, আমি এই বয়সে হলে আমি এই ট্র্যাপটার মধ্যে পড়তাম না, এই ঝামেলার মধ্যে পড়তাম না। আর আপনি দেখেন পরপর যতবার কন্ট্রোভার্সি হয়, সমাজ নষ্ট হয় বা যাই বলেন, সেটা কিন্তু আমার ওয়ে থেকে আগে আসে না, ওর ওয়ে থেকে আসে। কারণ কি, ও চায় টপ অফ দ্য লাইনে থাকতে, ও চায় অ্যাটেনশন মানুষের। ও এখন একজন অ্যাটেনশন সিকার। ও দেখেন কয়টা পোস্ট করছে ওর বাসা থেকে লাইভ করে আসার পর, আমি কয়টা পোস্ট করছি। একটা সিঙ্গেল পোস্ট আমাকে দেখাতে পারলে, কিবরিয়া ভাই আপনার আমার বাড়ি দিবেন এই জায়গায় দাঁড়ায়। আর ওর অ্যাকাউন্টে যান আপনি 100 পোস্ট পাবেন। ও চিল, ও মন মতো ঘুরতেছে, মন মতো যা ইচ্ছা তাই করতেছে, মিট আপ করতেছে, ফ্যান মিট আপ করতেছে, ও গেট টুগেদার করতেছে, হ্যাং আউট করতেছে। ও ওর পক্ষেও দেখলাম অনেকেই কথা বলছে, অনেকে ওর পক্ষে কথা বলতেছে। ওই যে ও কিছু নিয়ে ঘুরে তো ওইগুলা নিয়ে কথা বলাইতেছে। যাই হোক, কথাটা একটু টুট মেরে দিয়েন। যা আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না, কারো ক্যারেক্টার নিয়ে কথা বলতে চাই না, কিন্তু ওই লোকগুলো এসে বলে যে আমি সাক্ষী ছিলাম মামুন লায়লার বিয়েতে। আমি আপনাকে একটু শোনাই এই কথাটা। তোমরা বিয়ে শাদী করছো নাকি? এই কথাটা আমি শোনাই, এই লাইনটাও, এই টপিকটাও একটু কথা বলা দরকার আমার এখন। আমি একটু বলি, আগে প্রথমে ভিডিওটা বের করি। প্রথমত এই যে ওর ভেরিফাইড পেজ থেকে, ওর অরিজিনাল পার্সোনাল পেজ থেকে আমাদের নিকানামা আপলোড করছে যে আমরা বিবাহিত। তারপর জবানবন্দি, এই যে যাকে নিয়ে যে ওর সাপোর্টার। স্ক্রিনে যে পেপারস দেখছেন এটা ওদের বিয়ের কাগজ। পুরো দুনিয়া লায়লাকে খারাপ বললেও আমি বলি না, কারণ আমি রিয়েল ঘটনাটা জানি। দুবার হুজুর ডেকে ওদের বিয়ে পড়ানো হয়েছে। আর শুনতে চাই না। এরপর আপনারা তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এখন এসে প্রমাণিত হয়েছে। আপনার প্রতিদিনের বাংলাদেশ নামে একটা পত্রিকা আছে, নিউজ চ্যানেল আছে, যারা এটা ফাইন্ড আউট করছে যে কাবির নামাটা যে খেলতেছে লায়লা, এটা যে বের করছে হুট করে আবার নতুন করে, এটা আবার পিছনে কি আছে এটা নিয়ে গেছে ওনারা কাজী অফিসে। যাওয়ার পর দেখছে টোটালি ফেক। যেই কাজী সই করছে সেই কাজী মারা গেছে 2 বছর আগে। 2 বছর আগে কাজী মারা গেছে, তার নামে তার সই দিয়ে আমার আর তার বিয়ে হয়ে গেছে। কিভাবে হলো? 2বার নাকি হুজুর ডেকে বিয়ে হয়েছে, এই নাকি সাক্ষী। এই ব্যাটাকে সব ডিম থেরাপি দেওয়া দরকার, তাহলে সব বের হবে। দেখছেন সব স্ক্রিপ্টেড, ওর জীবনে যা আছে সব স্ক্রিপ্টেড। আমার একবার বলছে বিয়ে হয়েছে, এই ভরণ পোষণ মামলা করতে গেছে ভাটরা থানায়। মামুন আমাকে ভরণ পোষণ দেয় না, মামুনকে ফেরত নিতে আসছি, মামুন আমাকে মারধর করছে। আপনারা খোঁজ নিলে আমি জিডি পেপারটা আপনাকে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। কোন ধরনের মামলাও করে নাই। তারপর তুমি বলতে চাচ্ছ যে কাবিনটা ঠিক নাই, ফেক? ঠিক নাই, ফেক, টোটালি ফেক। এটাও বানাইছে আমাকে আবার আরেক ট্র্যাপে ফালানোর জন্য। এখন আবার আরেকটা ট্র্যাপে ফালানোর জন্য এই কাবিনটাও তৈরি করছে টাকা দিয়ে। তোমার এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, তুমি আইনি ব্যবস্থা নিচ্ছ না? 100% সত্য। এটার মধ্যে মিথ্যা প্রমাণ করতে পারলে আমি বলবো আপনারা যে ধরনের শাস্তি দিবেন আমাকে। কেউ নাই যে তোমাকে একটা ভালো পরামর্শ দিতে পারে? আমার কেউ নাই এখনো ভালো পরামর্শ দিবে। তোমরা এত ভালো ভালো ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরো, সারাক্ষণ থাকো অনলাইনে। আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার কথা যদি আমি সমস্ত কিছু বিশ্বাস করি, তাহলে তো তোমার নামে যেগুলো মামলা হয়েছে সেই মামলাগুলো ওনার নামে হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত। এবং ওই যে ধর্ষণের যে ব্যাপার স্যাপার, এটার মধ্যে কোনো আলামত নাই। ধর্ষণের মামলা তো যদি ওর বয়স 17 হয়ে থাকে, 17 অবস্থায় যদি ওনার 30 বা 45 বছর বয়সে যদি এই সম্পর্কে যেয়ে থাকে, তাহলে তো ধর্ষণের মামলা এর পক্ষ থেকে হওয়া উচিত। 7 বছর আগে, 4 বছর আগে আমি যদি এখন 22-23 হই, 4-5 বছর আগে আমার বয়স 17-18, তখন আমার ভোটার আইডি কার্ড কোনো কিছু নাই। ও নিজেই বলছে আমি মামুনের ভোটার আইডি কার্ড বানিয়ে দিছি। চাইল্ড অ্যাবিউজ হয়েছে না? দেখেন, বিষয়গুলো অনেক জটিল। আমি একটা কথা বলি, এই যে নোংরামি, কাদা ছড়াছড়ি এগুলো হচ্ছে, এগুলো নিয়ে মানুষ একসময় আর মজা পাবে না। অলরেডি এখন আর মজা পায় না। যদি আমি এগুলো কখনো টপ অফ দ্য লাইনে আনতে চাই না, এগুলো কখনো সামনে আনতে চাই না। ভিউজ হচ্ছে এটা ঠিক, হ্যাঁ ভিউজ হচ্ছে এটা ঠিক, বাট এটা ঠিক একটা সময় গিয়ে আপনারা কিন্তু দুজনেই বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? কারণ সত্য কথা বলতে যেটা হচ্ছে, এই যে তৃতীয় পক্ষ যারা এখন কিন্তু যে লিগ্যাল নোটিশ পাঠাচ্ছে, সেখান থেকে পাঠাচ্ছে, একটা সময় এগুলো আর ভালো লাগবে না, এবং আমাদেরও নিশ্চয়ই এগুলো নিয়ে আর ভালো লাগবে না। তো আমার মনে হয় কি, কাউকে না কাউকে তো থামতে হবে আসলে। হ্যাঁ, জোর করেও যেমন কাউকে পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি থাকতে না চায়, সম্পর্ক এমন একটা জিনিস, সেখানে আসলে কোনো আইন, কোনো আদালত দিয়েও সেটা আটকানো যায় না।
দিন শেষে ক্ষতির পরিমাণ কিন্তু বহুত, ক্ষতিটা এত বেশি, লায়লা বলেন বা মামুন বলেন, যেই বলেন না কেন, আপনাদের দুজনের যে ব্যক্তিগত ইমেজ, পারিবারিক ইমেজ, এটার যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কিন্তু আপনারা কোনোভাবেই পূরণ করতে পারবেন না। এরপরে আপনারা দেখবেন যে পাবলিক ইনসিডেন্ট ঘটে যেতে পারে, ঘটবেও। একসময় দেখবেন যে আমাদের বইমেলাতে কিন্তু বেশ কিছু পাবলিক ইনসিডেন্ট ঘটেছিল, আপনাদের মনে আছে কি না জানি না। সেখানে কিন্তু মানুষ কিন্তু এই জিনিসগুলো ধীরে ধীরে রিয়্যাক্ট করা শুরু করছে, ভুয়া ভুয়া স্লোগান দেওয়া থেকে শুরু করে এক ধরনের মানে ফিজিক্যাল অ্যাসাল্টের দিকে চলে যাচ্ছিল। সো সেই দিন হয়তো খুব বেশি দূরে না, এগুলো মানুষকে যতটা বেশি ক্যাওয়েটিক পজিশনে দিবেন, হয়তো আল্লাহ না করুক আপনারা হয়তো এরকম কোনো কিছু ফেস করবেন। সো আমার মনে হয় আপনাদের থামা উচিত, দুজনেরই ও থামা এটা উচিত। এনজয় করে, আরো ও হ্যাং আউট করতেছে, গেট টুগেদার করতেছে, 2-4-500 মানুষ নিয়ে, 2-4-5,000 মানুষ নিয়ে হ্যাং আউট করতেছে। আমার মনে হয় যে এগুলো থামানো উচিত। আর এই মামলা বলেন বা যেটাই কিছু বলেন, এখানে কিন্তু মানুষ একটা সময় বুঝে যাবে কোনটা রাইট কোনটা রং, ঠিক আছে? সো এটা আমার মনে হয় স্টপ করা উচিত। প্রিন্স, আমি যেটা বলবো যে শেষ কথা হচ্ছে যে আইনের অধিকার সবার পাওয়ার আছে। একটা হচ্ছে লায়লা যেভাবে আইনি লড়াই করছে, আমার মনে আমিও হয় এখন আইনের সহায় হব, আইনের কাছ আমার থেকে মনে help হয় যে নিবো আমি। তোমারও তুমি যেগুলো বলছো সেগুলো যদি সত্য হয়ে থাকে, সবকিছু যদি ঠিক হয়ে থাকে, তাহলে তোমারও রাইট আছে আইনি অধিকার পাওয়ার, সুন্দরভাবে বাঁচা। আসলে আমার ওরকম লবিং পাচ্ছি না, ওরকম তুমি মানুষ মাঝখানে একজন পাচ্ছি না। লয়ারকে নিয়ে আসছিলা, আমি দেখলাম যে তুমি তার সাথে আবার টিকটক করা শুরু করছো, ভদ্রমহিলার সঙ্গে, 1-2টা বোধ হয়, আমি যদি ভুল না বলে থাকি। উনি করছিলাম। কোথায়? ওনাদের চেম্বারে করেছিলাম। তো উনি কোথায় এখন? উনি আছেন। এগুলো তো ভয়ঙ্কর রকমভাবে অপরাধ, কারো ব্যক্তিগত জিনিস তথ্য পাশ করে দেওয়া, ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, লাস্টের দিকেও যে লাইনগুলো বলেছে সেগুলোই কিন্তু আজকের গল্পের মোরালিটি, যে কোনো সম্পর্কেই এমনভাবে জড়া উচিত না যেটা আপনার জীবনটাকে শেষ করে দিবে। এবং দেখুন, এটা যদি ওর বৈবাহিক সম্পর্কে হতো, যে ও মেয়েটাকে বিয়ে করেছে, মহিলাকে বিয়ে করেছে, তারপর ওর লাইফে এগুলো ঘটেছে, তাও এটা কনসিডারেবল। কিন্তু বাংলাদেশের মতো সমাজে বসবাস করে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের জায়গাটা থেকে এমন একটা ব্র্যান্ড ওর জীবনে পড়ে গেছে, ওকে যদি লায়লা আজকে ছেড়েও দেয়, ধরেন আজকের পর থেকে নর্মাল লাইফ লিড করতেছে, ও কি পারবে জীবনে এই আমার রিকভারি করতে অনেক সময় লাগবে। তুমি কোনোদিনই রিকভার করতে পারবে না, এটা কখনোই তুমি সুস্থ জীবনে যেতে পারবে না। তোমাদের পরবর্তী জীবনে একটা ঝামেলা তৈরি হবে, তোমার লাইফে হয়তো নতুন কেউ আসবে, সে তোমাকে কথায় কথায় খোটা দিবে যে তোর অতীত জানো না, তোর অতীত পুরো বাংলাদেশ জানে। তো তুমি এই জায়গা থেকে কখনো বেরোতে পারবে না। আর আমার মনে হয় যে আমাদের সবারই একটু, যারা আমরা এত ওদের কাছাকাছি বসবাস করি, তাদের সবাই একটু ওদেরকে বেটার পরামর্শ, দুজনকে আলাদা করে দুজনের একটা সুন্দর জীবনযাপন করতে দেওয়া উচিত। বাট এখানেও কথা হচ্ছে যে আসলেই কি ওনারা নিজেরা চায়? আসলেই কি অধ্যায়টা এখানে শেষ হলো? কিন্তু আমি যে কোনো মুহূর্তে এই অধ্যায় শেষ চাই, যেভাবে হোক, এনি হাউ এনি কস্ট। শেষ করছি আমরা আজকের মতো। অধ্যায় শেষ হলো কিনা জানি না, দুজনেই আপনারা স্বাভাবিক জীবনযাপন করেন, আমরাও স্বাভাবিক জীবনযাপন করি, এটাই আমরা চাই। আমি স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই আপনাদের মাধ্যমে।